সো হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে এডুহা বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা খুব ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটাকে নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এটাকে আমি বুঝবো। প্রথমে জিনিস দেখবো যে জিনিসটা কি হয়, কেন এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। দ্বিতীয় জিনিস হচ্ছে অ্যাডভান্টেজ কি আছে আর ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে। তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো। তো প্রথমে যদি আমরা ডেফিনেশন চলে আসি, এখানে তোমার ডেফিনেশন লেখা রয়েছে। তার আগে আমাকে একটু হিস্ট্রি বুঝতে হবে যে কেন এই জিনিসটা আনা হয়েছে ভারতের মধ্যে। একটা কথা মাথায় রাখবে, ধরো আজকে আমাকে যদি কোনো ব্যবসা করতে হয় বা বিজনেস করতে হয়, আমার কি দরকার? আমার দরকার একটাই জিনিস, যেটাকে বলা হয় মানি। কেন দেখো, অ্যাট দি এন্ড অফ দ্য ডে, না আমার সংসার চলবে টাকা ছাড়া, না আমি ব্যবসা করতে পারবো টাকা ছাড়া। এবার ধরো আমি গরিব মানুষ, গরিব মানুষের কাছে টাকা কোথা দিয়ে আসবে? আমার বাড়িতে তো নোট ছাপানোর মেশিন নেই, বা আমি কারোর থেকে তো চুরি করতে পারবো না। তখন আমি কি করব? আমি তখন কি করব? টাকার দরকার আমার, আমি কি নেবো? লোন নেবো। আমি কি করব? লোন নেবো। এবার দেখো, গ্রামের লোক বা যারা একদম লোয়ার, মানে কি বলবো, মানে নিচু বর্গ বা উইকার সেকশন থেকে আসছে, তারা লোন কার থেকে নিত এতদিন অবধি, বা এতদিন আগে অবধি কার থেকে নিত? মহাজনের কাছ থেকে লোন নিত। মহাজনের কাছ থেকে লোন নিত। এবার মহাজনরা কি করতো? মহাজনদের প্রবলেম হচ্ছে তারা তাদেরকে লোনটা দিত, ঠিক আছে। সেই লোনের বিনিময়ে বা যে লোনের আগেস্ট যে রেট অফ ইন্টারেস্ট চার্জ করতো, সেটা ছিল এক্সট্রিমলি হাই রেট অফ ইন্টারেস্ট। মানে তারা যে লোনের বদলে যে রেট অফ ইন্টারেস্ট চার্জ করতো, সেটা কিন্তু ছিল এক্সট্রিমলি হাই রেট অফ ইন্টারেস্ট। এবার এই হাই রেট অফ ইন্টারেস্ট হওয়ার কারণে কি হতে লাগলো, যে সাপোজ কেউ 10,000 টাকার লোন দিয়েছে, সাপোজ কেউ যদি 10,000 টাকার লোন নিয়ে থাকে, বা সেটাকে আমি 1 লাখ টাকা করে দিচ্ছি, 1 লাখ টাকার লোন নিয়েছে। সে 1 লাখ টাকা কার থেকে লোন নিয়েছে? মহাজনের কাছ থেকে লোন নিয়েছে। এবার 1 লাখ টাকার ওপর যদি কেউ 200% ইন্টারেস্ট চার্জ করে দেয়, তখন সেইটা কত টাকা দাঁড়িয়ে যাচ্ছে? মানে এমনও ঘটনা ঘটেছে যেইখানে যে ব্যক্তি লোন নিয়েছে, তার সারা জীবন কেটে গেছে সেই লোনের ঋণটা শোধ করতে করতে, এবং তার পরবর্তী জেনারেশন যে এসছে, তারও কিন্তু জীবন অর্ধেক কেটে গেছে প্রায় সেই ঋণটাকে শোধ করতে করতে, বাট তাও ঋণটা কিন্তু কোনোদিনও শোধ হয়নি। আশা করছি এরকম ঘটনা তোমরা শুনেছো। এবার এটাতে কি হয়ে যাচ্ছে, মানুষরা, বাস এরা কারা? সাধারণ গরিব মানুষ, যারা উইকার সেকশন থেকে যারা আসছে, তারা কি ঋণের ভারে তারা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এবার তারা যখন পুয়াটিতে ডুবে যাচ্ছে, তাহলে সেইভাবে কি কোনো দেশ এগোতে পারে? কোনোদিন এগোতে পারে না। তো তখন আরবিআই বা গভর্নমেন্ট একটা ডিসিশন নেওয়া হলো যে আমরা এদের জন্য কিছু করব। কি করব? এটা একটা পয়েন্ট হয়ে গেল। এবার আমি একটু ব্যাক স্টোরিতে আসি। ব্যাক স্টোরিটা কি, যে আগেকার টাইমে তো ব্যাংক ছিল, ধরো শিডিউল কমার্শিয়াল ব্যাংক, এটা অনেক দিন আগে স্থাপনা হয়ে গেছে। এই শিডিউল কমার্শিয়াল ব্যাংক, বা তুমি বলতে পারো যে কোনো ব্যাংক, সেই ব্যাংকের আর্নিং কোথা দিয়ে আসে? সেই ব্যাংকের আর্নিং আসে সবসময়, মাথায় রাখবে, লোনের থেকে। সবসময় মাথায় রাখবে কি? লোনের থেকে আর্নিং আসে। এই জন্য তোমরা হয়তো লক্ষ্য করেছো, তোমাদের মোবাইলেও কিন্তু ব্যাংকে, প্রাইভেট ব্যাংকের থেকে বেসিক্যালি কল আসে যে স্যার আপনার একটা লোন আছে, আপনি কি লোন নিতে চাইছেন? দেখবে তোমাদের মোবাইলে নিশ্চয়ই কল কিন্তু আসে, প্রাইভেটের তরফ থেকে কল আসে এটাতে, ঠিক আছে। আমি নাম নেবো না ব্যাংকের, বাট তোমাদের হয়তো দিনে 10 বার 5 বার কল করে যে স্যার আপনার জন্য এত টাকার পার্সোনাল লোন রয়েছে, একটা হোম লোন আছে, কার লোন আছে, অ্যাট দ্যাট অ্যান্ড দ্যাট। বিকজ কি, কোনো বি ব্যাংকিং এর যে আর্নিং, কারণ দেখো অ্যাট দি এন্ড সবার দরকার কি? মানি। এই যে মানিটা ব্যাংকের কোথা দিয়ে আসছে? মানিটা আসছে লোনের থেকে। কেন? যখন সে লোন দেবে, সেই লোনের বদলে সে কি কামাবে? ইন্টারেস্ট কামাবে। রেট অফ ইন্টারেস্ট কামাচ্ছে, মানে ইন্টারেস্টটা কামাবে। সেই ইন্টারেস্ট থেকেই ব্যাংক চলবে, তাই তো, এবং লাভও করবে সেই ইন্টারেস্টের ওপর। ধরো কেউ যদি 10,000 টাকা ডিপোজিট দেয়, ধরো কেউ 10,000 টাকা লোন নিল, সেই 10,000 টাকার বিনিময়ে সে কি পাবে? ধরো 10% অফ ইন্টারেস্ট পেলো। তার মানে এক্সট্রা যে আর্নিংটা কার কাছে গেল? ব্যাংকের কাছে গেল এক্সট্রা আর্নিংটা। তো এই কারণে কি হতো, ব্যাংক আগে শুধুমাত্র যারা পয়সাওয়ালা সেকশনের লোক ছিল, বা যারা বড়লোক বলো, বা যারা টপ ক্লাস বিজনেসম্যান বলো, তাদেরকে শুধুমাত্র ব্যাংক লোন দিত। সাধারণ জনগণ কিন্তু লোন দিত না। এখনো তুমি যদি দেখো, যে আজকে তুমি যদি লোন নিতে যাও কোনো একটা প্রাইভেট ব্যাংকে, কোনো একটা সরকারি ব্যাংকে, তোমার কিন্তু পায়ের জুতোর শোল্ক হয়ে যাবে লোনটা পাস করানোর জন্য। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে, তুমি যদি দেখো কোনো একটা কোটিপতি যদি লোন নিতে আসে, সে লোন নিয়ে হয়তো ফ্রড করছে, বাট স্টিল সে কিন্তু খুব ইজিলি লোন পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু তুমি এখনো দেখতে পারবে জিনিসটা। কেন? সে জানে, কেন ব্যাংক কি জানে, যে আমার যখন আমি বড় লোকদের লোন দেবো, তার বিনিময়ে প্রচুর পরিমাণে ইন্টারেস্ট কামাতে পারবো, অ্যাজ কম্পেয়ার টু আমি যদি একটা নর্মাল উইকার সেকশন লোককে লোন দিই, তার থেকে আমি কোনো কামাই করতে পারবো না, মানে ইনকাম করতে পারবো না।
তার মানে প্রথম সেকশনে তুমি কি দেখলে যে সরকার একটা প্ল্যানিং করছে, কিসের প্ল্যানিং করছে, যে সাধারণ জনগণকে ব্যাংকিং সুযোগ সুবিধা দেবে। বাট এখানে ব্যাংকদের প্রবলেম কি, ব্যাংকরা সাধারণ জনগণকে দিতে চাইছে না, কারণ ব্যাংক যদি সাধারণ জনগণকে দেয় সেখান থেকে আর্নিং করতে পারবে না। তখন আরবিআই এবং ভারত সরকার মিলে ডিসিশন নিল যে আমাদের যে কাজটা করতে হবে সেটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আনতে হবে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে কি, যে উইকার সেকশন বা এই ভারতবর্ষে যারা পুয়ার সেকশন থেকে বিলং করে বা সাধারণ মানুষ বা উইকার সেকশন যারা আসছে, যারা বিপিএল লাইন থেকে আসছে, বিলো পভার্টি লাইন থেকে আসছে, তারাও যেন এই ব্যাংকিং এর সুযোগ সুবিধাগুলো পায়। কেন? সেটা তোদের ভারতীয় হিসাবে তাদের অধিকার। তাদেরও অধিকার আছে ব্যাংকে খাতা খোলার, ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করা, তাদেরও খাতা খোলা রয়েছে। তাদেরও অধিকার রয়েছে সেই ব্যাংকে টাকা দিয়ে ডিপোজিট করার অধিকার তাদেরও রয়েছে। তাদের এটা অধিকার রয়েছে তারা যেন ক্রেডিট কার্ড পায়, ঠিক আছে, তারা যেন লোন পায়, তারা যেন লোন পায়। এই সব করা কিন্তু তাদের মৌলিক অধিকার। আর এটাকেই বলা হয় ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এবার এতে লাভটা কিসে হলো? এতে যদি প্রথম লাভটা বলি, আগে যে জিনিসটা বা আগে যে লোনটা কোনো একটা সাধারণ ব্যক্তি বা কোনো একটা গরিব মানুষ যখন মহাজনের থেকে লোন নিত এবং তার সে ঋণের ভারে ডুবে যেত, তার কিন্তু সেটা এখন হচ্ছে না। সেটা যারা মানে যেটা অ্যাকচুয়াল রেট অফ ইন্টারেস্ট দিয়ে লোন নেওয়ার, সেই লোনটাই এখন সে নিচ্ছে এবং সে সময় থাকতে থাকতে আরামসে কিন্তু লোনটাও শোধ করতে পারছে এবং লোন শোধ করার পরও সে কিন্তু টাকাটা বাঁচাতে পারছে এবং সেভিংস করতে পারছে এবং সেই সেভিংসের টাকাটা সে ব্যাংকে ডিপোজিট করতে পারছে, সেইখান থেকে সে ইন্টারেস্ট কামাতে পারছে, সেখান থেকে সে ফিক্সড ডিপোজিট করতে পারছে, সেখান থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারছে, ঠিক আছে। এবার এখানেও একটা অনেক ব্যাপার আছে, সেটা আমি তোমাদের বলবো একটু আস্তে আস্তে গেলে। তো এটাতে কি করা হলো, যে আজকে পুয়ার সেকশন বলো, পুয়ার সেকশন অফ ক্লাস সোসাইটি, ঠিক আছে, বা তুমি বলো উইকার সেকশন, তারাও যেন সুযোগ সুবিধাগুলো পায়, তার জন্যই কিন্তু সরকার বলে দিল যে আমরা যে কাজটা করব, আমরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলবো। কি অ্যাকাউন্ট খুলবো? জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। কেন? তুমি যদি সাধারণ মানুষ হও বা তুমি ধরো একটু পয়সাওয়ালা হও, তুমি প্রাইভেট ব্যাংকে যাবে, প্রাইভেট ব্যাংকে তুমি যদি অ্যাকাউন্ট খোলো, সেখানে তুমি দেখবে তোমাকে একটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয়, ঠিক আছে, মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয়, ঠিক আছে। প্রাইভেটের ক্ষেত্রে সেটা কোনো কোনো ব্যাংকে 10,000 টাকা হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 25,000 টাকা হতে পারে, তো নির্ভর করছে ব্যাংক টু ব্যাংকের উপর। সরকারি ক্ষেত্রে কিছু জায়গায় আছে তোমার 2,500 টাকা, কিছু কিছু ব্যাংকে রয়েছে 5,000 টাকা। বাট যার ইনকামই ধরো মাস গেলে 1,200 টাকা 1,300 টাকা, সে ভাই মেনটেন করবে কি করে? সে তো পারবে না। তার এমন কেন? আর তুমি যদি মেনটেন না করতে পারো, সেই ক্ষেত্রে কি হবে? তোমার ব্যাংক থেকে টাকা কেটে নেবে, তাই তো? ভুল বলছি কি একটাও কথা? সব তো তোমাদের সাথে এখনো হচ্ছে। তো এই কারণে কি হলো, যারা উইকার সেকশন তাদের জন্য, তারা তো এইখানে অ্যাকাউন্ট খুলতে পারবে না। তাদেরকে কি বলা হলো, যে আমরা একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলবো, মানে তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স যদি জিরো থাকে তাহলেও কিন্তু কোনো চার্জেস তারা কাটবে না, সরকার কোনো কাটবে না টাকা, ঠিক আছে। বুঝতে পেরেছি এই জায়গাটা? তার মানে দেখো, প্রতি মাসে যদি কেউ 1,000 টাকা করে সেই ব্যাংকে ডিপোজিট করে, বছরের শেষে কি সেই অ্যাকাউন্টে কত দাঁড়িয়ে যাচ্ছে? 12,000 টাকা দাঁড়িয়ে যাচ্ছে। এবং এই 12,000 টাকার ওপরও কিছু রেট অফ ইন্টারেস্ট সে পাচ্ছে। ধরো আমি বললাম 12,200 টাকা হয়ে যাচ্ছে, তার মানে কি 12,000 তো নর্মালি রাখছে, প্লাস 200 টাকা তার কি ইন্টারেস্ট কামিয়ে নিচ্ছে সে তার ওপর। এটা বাড়িতে সেভিংস করলে কি সে হতো? বাড়িতে সেভিংস করলে হতো না। তো এটাকেই বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। আর এটা কিন্তু কোথাও গিয়ে সাধারণ মানুষ বা যারা গরিব সেকশন থেকে আসে, তারা এই সুযোগ সুবিধাগুলো এতদিন ছিল না, তারা যেন এই সুযোগ সুবিধাগুলো পায়, তাই জন্য কিন্তু এই স্টেপটা নেওয়া হয়েছে। এবার এর ক্ষেত্রে ড্রব্যাকস কি আছে বা ড্রব্যাকস কি কি হচ্ছে, যে জিনিসটা তোমাদের বুঝতে হবে। প্রথম যদি তোমাকে বলি, একটা কথা মাথায় রাখবে, যে ভারতবর্ষকে এগোতে গেলে মানুষের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? মানুষের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। এখনো প্রচুর লোকরা রয়েছে যারা ব্যাংকে যেতে ভয় পায়। এখনো প্রচুর লোকরা রয়েছে যারা ব্যাংকে যেতে লিটারালি বলছি ভয় পায়। তোমরা মিলিয়নীয় এরকম এক্সাম্পল তোমাদের সোসাইটির আশেপাশে কিন্তু রয়েছে। তারা কিভাবে? তারা বলে না না, ব্যাংকের নাম শুনে তাদের একটা গায়ে একটা জ্বর এসেছে, যে অনেক কাগজ কলম করতে হবে, আমাকে দেবে না, খুব একটা নেগেটিভ চিন্তাধারা রয়েছে। তো সেই মাইন্ডসেটটা তাদের টার্গেট অডিয়েন্স কারা? যারা হয়তো অত পড়াশোনা জানে না, তাদের লিটারেসি রেট নেই, তো তাদের মাইন্ডসেটটা প্রথমত চেঞ্জ করতে হবে। তারপর যারা মহাজন, যাদের থেকে লোন নিয়ে, তারা ওদেরকে ভয় দেখায়। কারণ আজকে যদি সবাই ব্যাংকে গিয়ে লোন নেয়, তাহলে মহাজনদের আর্নিং আসবে কোথা দিয়ে? তাদের আর্নিং আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে, মহাজনরা তাদের থেকে চার্জেস কি করছে? প্রতি মাসে তাদের থেকে চার্জেস নিচ্ছে। বাট ব্যাংক তাকে কি একবারে কোনো লোনের ক্ষেত্রে চার্জ চাইছে, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট দিচ্ছে। তো ও কি ভাবছে, আরে মহাজন আমার থেকে কম টাকায় চার্জ করছে, তার জায়গায় ব্যাংক আমার থেকে একবারে অনেক টাকা চার্জ করছে, বাট অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। তো এখানে প্রবলেম হচ্ছে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে, যদি আমি ভারতের যদি আমি কলকাতার কথা বলি বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কি? কলকাতা।
সেখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে। বাট তুমি যদি কোনো একটা গ্রামের দিকে যাও, কোনো একটা রুরাল এলাকায় যাও, ঠিক আছে, রুরাল এলাকায় যাও, সে এলাকায় তোমরা দেখতে পারবে যে না সেখানে এটিএম রয়েছে, না সেখানে প্রপার ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে, নেই। তাহলে তাকে ব্যাংক সে সুযোগ সুবিধা যাওয়ার জন্য কোথায় যেতে হবে? তাকে শহরে আসতে হবে। শহরে সুযোগ সুবিধা, তুমি ব্যাংকে যদি যাও কাগজ কলমের ব্যাপার ঝঞ্ঝাট অমেন রয়েছে। তো এই কারণে কোথাও গিয়ে লোকরা না আস্তে আস্তে পিছিয়ে পড়ছিল এই স্টেপটার দেখে। কোথাও গিয়ে কিন্তু গভর্নমেন্ট ভালোর জন্যই করেছিল, বাট লোকরা এটাকে অ্যাকসেপ্ট করতে চাইছিল না। এখানেই কিন্তু কাজ আসে আরআরবির। আরআরবি মানে হচ্ছে কি গ্রামীণ ব্যাংক, যেটাকে বলা হয় আরআরবি। তোমরা দেখবে যে কোনো গ্রামীণ ক্ষেত্রতে বা যে কোনো গ্রামীণ এলাকাতে তোমার কি রয়েছে? আরআরবি রয়েছে, গ্রামীণ ব্যাংক যেটাকে বলা হয়, ঠিক আছে। এবং এদের কাছেও কিন্তু কি হচ্ছে যে ধরো সাব ব্রাঞ্চ যদি গ্রামে গ্রামে গঞ্জে থাকে, তাহলে কিন্তু সেই লোকটাকে শহরে আসতে হচ্ছে না সেই ব্যাংক ফেসিলিটি অ্যাক্সেস করার জন্য। তারা কিন্তু গ্রামে বসে কিন্তু সেটাকে অ্যাক্সেস করতে পারছে। আর কোথাও গিয়ে আস্তে আস্তে এখন প্রচুর লোকরা এই ব্যাংকের সিস্টেমটাকেও জানতে শিখে গেছে, জানতে বুঝে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আজকালকার দিনে দেখো যত রকম তোমার স্কিমের যে টাকা, যত রকম তোমার যে বিভিন্ন রকম সরকারি স্কিম, চাই ওটা সেন্ট্রাল স্কিম হোক বা তোমার স্টেট গভর্নমেন্ট স্কিম হোক, সেই স্কিমের টাকাগুলো কিসে ঢুকছে? সেই স্কিমের টাকাগুলো ঢুকছে ডাইরেক্টলি তোমার ব্যাংক অ্যাকাউন্টে। যে কোনো স্কিমের টাকা, ঠিক আছে। কেন এখন তো তোমাদের একসাথে মানে হাতে ক্যাশ দিচ্ছে না। আজকাল দিনে কি হচ্ছে, ধরো সরকারের তরফ থেকে কোনোটা স্কিমের জন্য টাকা অ্যালট হলো, ঠিক আছে, ধরো সরকারের তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে, দাঁড়াও, ধরো গভর্নমেন্টের তরফ থেকে কোনো টাকা কোনো একটা স্কিমের পার্টিকুলার স্কিমের জন্য অ্যালট হলো। সেই টাকাটা কোথায় যাচ্ছে? এসবিআইতে যাচ্ছে। এক্সাম্পল দিলাম, আমি জাস্ট এসবিআইতে যাচ্ছে। সেই এসবিআই থেকে সে টাকাটা কোথায় ডিস্ট্রিবিউট হচ্ছে? বিভিন্ন লোকের কাছে ডিস্ট্রিবিউট হচ্ছে। তাদের মেসেজ আসছে যে অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ এত টাকা। এবার তাদের হয়তো এটিএম ফেটিএম নেই, তাদের সে টাকাটা তুলতে কোথায় যেতে হচ্ছে? ব্যাংকে যেতে হচ্ছে। তার মানে কি, তারা যে ব্যাংকের যে সিস্টেমের সাথে অনেকটা বেশি অ্যাকোমোডেট হয়ে যাচ্ছে, তারাও শিখে যাচ্ছে। যখন তারা ব্যাংকে যাচ্ছে তারা বুঝতে পারছে আচ্ছা ব্যাংকে তো এত রকম সুযোগ সুবিধা আছে। অনেক লোক ওখানে আস্তে আস্তে দেখো ফিক্সড ডিপোজিট করা শুরু করছে, এফডি করা শুরু করছে। বিভিন্ন লোক ওখানে এমএসএমই লোন নেওয়া শুরু করছে। অনেক লোক ওখানে যারা গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে এগ্রিকালচার লোন নিচ্ছে, ঠিক আছে, এগ্রি লোন নিচ্ছে। তারপর ব্যাংকে থাকে একটা পিএসএল টার্গেট, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং টার্গেট, সেখান থেকে প্রচুর মানুষদের লোন দেওয়া শুরু হচ্ছে। এই কারণে কি হচ্ছে যে এখন কিন্তু লোকরা যদি একটু নিজেদেরকে অ্যাডাপ্ট করতে শিখে যায়, আস্তে আস্তে কিন্তু তারা পুয়ার্টি লাইন থেকে কিন্তু বেরোতে সাহায্য করছে, ঠিক আছে। তো আশা করব যদি তোমাদের আর একটু যদি ডিটেলসে বলে দিই, এখানে ডেফিনেশনটা রয়েছে বাংলাতে, ডেফিনেশন তোমাদের বাংলাতেও আছে প্লাস ইংলিশও আছে, একবার দেখে নেবে। যে ফাইন্যান্সিয়াল ইনক্লুজন এনশিওরস অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট, ইন্স্যুরেন্স অ্যান্ড পেনশন ফর এভরি মানে এটা হচ্ছে তাদের মৌলিক অধিকার, সবার অধিকার, ঠিক আছে। সেটাকেই বলা হয় ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝালাম যে কিভাবে আগে ছিল সিচুয়েশন, ব্যাংকের সিচুয়েশন আগে কি ছিল আর এখন সিচুয়েশন কি রয়েছে, ঠিক আছে। ওকে, তো আশা করবো ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। আমাদের প্রত্যেকটা কোর্সের ওপর তোমাকে যদি বলে থাকি যে দুর্গাপূজা স্পেশাল কিন্তু অফার চলছে। আমাদের যতগুলো কোর্স রয়েছে দুর্গাপূজা স্পেশাল কিন্তু অফার চলছে। যেমন আমাদের কি কোর্স রয়েছে? এসএসসির কোর্স, আমাদের এসএসসির ব্যাচ আছে, রেলের ব্যাচ রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা স্টেটের পরীক্ষার ব্যাচ রয়েছে, ঠিক আছে। এছাড়াও ডাব্লিউবিসিএস ইউপিএসসির ব্যাচ রয়েছে। তো প্রত্যেকটা ব্যাচের উপর কিন্তু আমাদের ডিসকাউন্ট অফার চলছে, দুর্গাপূজা স্পেশাল অফার। যারা ইন্টারেস্টেড রয়েছে বা আরও কিছু জানতে চাইছো ব্যাচ রিলেটেড, তারা কিন্তু নিশ্চয়ই যোগাযোগ করতে পারো। নাম্বার নিয়ে নাও 9007990045, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা আমাকে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। আমি তোমাদেরকে ডিটেলস ওখানে প্রোভাইড করে দেবো। তো আজকের জন্য এইটুকুনি, সবাই ভালো করে দুর্গাপুজো কাটাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।